মূল সংস্কারটা কোথায় দরকার? আমাদের রাষ্ট্রের 3টি বিভাগকে যদি আপনি স্বতন্ত্র করতে পারেন, স্বাধীন করতে পারেন, এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিও যদি স্বতন্ত্র এবং স্বাধীন করতে পারেন, রাজনৈতিক দলগুলি যদি সেটাকে রাজনৈতিক ব্যবহার না করে, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের 3টে বিভাগকে এবং ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, তাহলেই বাংলাদেশ শুদ্ধ হয়ে যাবে। এই যে যৌক্তিক সময় প্রধান উপদেষ্টা জানতে চাচ্ছেন বিভিন্ন সংগঠনের কাছে বা বিভিন্ন ব্যক্তিদের কাছ থেকে, সম্পাদকদের কাছ থেকেও তিনি জানতে চেয়েছেন যে তারা কি মনে করে যে কতটুকু সময় আসলে তার পাওয়া উচিত বা অন্তর্বর্তীকালীন সরকারের পাওয়া উচিত। বিএনপি কি ভাবছে? বিএনপির কাছে যৌক্তিক সময় কি? আচ্ছা, প্রধান উপদেষ্টা এভাবে যদি জানতে চান, সেটাও আমার কাছে মনে হয় পরিপূর্ণ জানতে চাওয়া না, এখানেও ল্যাকিংস আছে। আপনি কি সংস্কার করতে চান, সংস্কারটা কি, তার জন্য প্রয়োজন সময়টা কি, এটা ফাইন্ড আউট না করে আপনি কতদিন যৌক্তিক বলবেন? আর যারা বলছেন 2 বছর 3 বছর বা যাই বলছেন, কিসের ভিত্তিতে 2-3 বছর বলবেন? এই জিনিসগুলি তো আমার কাছে মনে হয় যে আমরা সমস্যার গভীরে যাচ্ছি না এবং কাজেরও গভীরে যাচ্ছি না। আপনি যদি বলেন সংস্কারটা কি কি জায়গায় হবে, আপনাকে মনে রাখতে হবে একটা অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সীমাবদ্ধতা আছে। পরিপূর্ণ সংস্কারের জন্য অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু শাসন বিভাগের দায়িত্বটা পালন করছে, এখানে আইন বিভাগ নাই, পার্লামেন্ট নাই। অর্থাৎ আপনি প্রাতিষ্ঠানিক কিছু সংস্কার করবেন, আপনি ধরেন প্রশাসনিক সংস্কার করবেন, আইন প্রণয়নের ক্ষমতা নাই তো। এক্স্যাক্টলি, নির্বাচন প্রক্রিয়া ঢেলে সাজানোর জন্য কিছু সংস্কার আপনি করবেন, এটা হচ্ছে প্রধান কাজ। কারণ প্রধান উপদেষ্টা যখন বিদেশি রাষ্ট্রদূতদের সাথে কথা বলেছেন, তিনি 5টি সংস্কারের বিষয়কে ইম্প্যাসেজ দিয়েছেন, আমি ওখানে একমত তার সাথে। এখন এইটা করতে আপনার কতদিন সময় লাগতে পারে? এখন যদি অন্তর্বর্তীকালীন সরকারে আসেন, অন্তর্বর্তীকালীন সরকার বলতে বোঝায় আকারে ছোট, মেয়াদ কম, 1 দিন থেকে 1 বছরের নিচে, এটা অন্তর্বর্তীকালীন বোঝায়। এটা অন্তর্বর্তীকালীন বলতে যে সরকার বোঝায়, তারটা এইরকমের একটা কাঠামো আছে। এখন 1 বছর এর মধ্যে যে সংস্কারগুলি আপনি হাতে নিয়েছেন বা নিবেন, সেটা আগে আপনি চিহ্নিত করেন, উপস্থাপন করেন, তার জন্য কতটুকু সময় প্রয়োজন হয় এই প্রক্রিয়াগুলি করতে, সেটা নিশ্চয়ই সব রাজনৈতিক দল বিবেচনা করবে। রাজনৈতিক দলের সমর্থন তো রয়েছে এই সরকারের প্রতি, তারা সময়ও দিতে চাচ্ছে, কিন্তু আপনার প্রয়োজনটাতে তো অজুহাত না হয়ে যায়, সেখানে তো বিষয় আছে। পরিপূর্ণ সংস্কারের জন্য জনগণ কর্তৃক নির্বাচিত জনগণের সরকার দরকার। আপনি যেটা করবেন, একটা রাজনৈতিক সমঝোতা, রাষ্ট্র বিনির্মাণের কিছু বেসিক বিষয়ে সবাইকে একমত হতে হবে। আপনি নির্বাচন গ্রহণযোগ্য করে জনগণের ভোটে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা দিয়ে আপনি তাকে ট্রাকে তুলে দেবেন, চলার পথে তুলে দেবেন। সেখান থেকে যাতে বিচ্যুত না ঘটতে পারে সেই ধরনের কিছু প্রেশার, সেই ধরনের একটা সমঝোতা এবং সেই ধরনের কিছু বাধ্যবাধকতা ইম্পোজ করবেন মাত্র, এছাড়া আপনি পারবেন না সেটা। এবং এছাড়া রবি ভাই একটু যুক্ত করি, সেটা হলো যে অন্য কোনো রাজনৈতিক দল কি এই রোডম্যাপটা চাচ্ছে, সংস্কারের রোডম্যাপ? শুধু বিএনপি চাচ্ছে না। সংস্কার শব্দটাকে আমার আপত্তি আছে। সংস্কার হচ্ছে রাষ্ট্র কাঠামোতে সংস্কার। আমাদের এখন ফোকাস হওয়া দরকার যে আমাদের ধরেন এই যে প্রশাসনটা ভেঙে পড়েছে, নির্বাচন ব্যবস্থাপনায় সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিতে সংস্কার দরকার। আমি একটা কথা আপনাকে বলি, এই যে আপনি মূল সংস্কারটা কোথায় দরকার? আমাদের রাষ্ট্রের 3টি বিভাগকে যদি আপনি স্বতন্ত্র করতে পারেন, স্বাধীন করতে পারেন, এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলিও যদি স্বতন্ত্র এবং স্বাধীন করতে পারেন, রাজনৈতিক দলগুলি যদি সেটাকে রাজনৈতিক ব্যবহার না করে, সাংবিধানিক প্রতিষ্ঠান এবং রাষ্ট্রের 3টে বিভাগকে এবং ক্ষমতায় থাকার হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, তাহলেই বাংলাদেশ শুদ্ধ হয়ে যাবে। এখন রাজনৈতিক সংস্কারের কথা আপনি বলছেন, রাজনৈতিক দলগুলি কিভাবে চলে, তার মূলনীতি আছে, তার ঘোষণাপত্র আছে, তার গঠনতন্ত্র আছে, তার মতো করে চলে। আমার বিশ্বাস বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দলের মূলনীতি, ঘোষণাপত্র, গঠনতন্ত্র খুবই চমৎকার, কিন্তু তারা তার মধ্যে থাকছেন না। আপনি কিভাবে রাখবেন তাকে? রাখতে যদি হয় পথ আছে 2টি। রাজনৈতিক দলগুলি কিছুটা দায়বদ্ধ নির্বাচন কমিশন কাছে। নির্বাচন কমিশন যদি স্বাধীন, স্বতন্ত্র এবং শক্তিশালী হয়, তাহলে রাজনৈতিক দলগুলি সেই ট্র্যাকে চলতে বাধ্য হয়। কারণ আপনি গঠনতন্ত্র মেনে কাউন্সিলিং না করলে, কাউন্সিল যদি না করেন, আপনার নিবন্ধন সে বাতিল করতে পারে। আপনি মূলনীতি, ঘোষণাপত্র যেটা করেছেন, দিয়েছেন জমা, তার বাইরে গেলে সে আপনাকে জবাবদিহি করতে পারে। আপনার অডিট আয় ব্যয় ঠিক মতো আছে কিনা নির্বাচন কমিশনে জমা দিতে হয়, সেখানে অনিয়ম হলে নির্বাচন কমিশন সতর্ক করতে পারে, নিবন্ধন বাতিল করতে পারে, চাপ প্রয়োগ করতে পারে। তাহলে তারা কিছুটা পারে রাজনৈতিক দলকে সঠিক ট্র্যাকে থাকার জন্য, আর পারে জনগণ। কারণ আপনি যদি আপনার আদর্শের বাইরে গিয়ে, যেমন আওয়ামী লীগ কেন ক্ষমতার বাইরে গেল? তার গঠনতন্ত্র তো ছিল না অনির্বাচিতভাবে ক্ষমতায় থাকবে গায়ের জোরে। যখনই সে রাজনৈতিক আদর্শচ্যুত হয়ে স্বৈরতান্ত্রিক প্রক্রিয়ায় গেল, সময় বেশি লাগলেও জনগণ তাকে পতন ঘটিয়েছে। এবং আওয়ামী লীগের কিন্তু রাজনৈতিক কবর রচিত হয়েছে। আওয়ামী লীগের রাজনীতিতে ফিরে আসতে, জনগণের কাছে ভোট চাইতে বা রাজনৈতিক
করতে অনেক সময় লাগবে, কারণ আওয়ামী লীগ আদর্শ থেকে বিচ্যুত হয়েছে। আপনি যদি নিয়মিত সময়ে ভোটের আয়োজন করেন, স্বচ্ছ গ্রহণযোগ্য ভোট যদি করেন, সব দলের অংশগ্রহণে যদি একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারেন, জনগণ যদি অবাধ ভোটের ভিত্তিতে তার জনপ্রতিনিধি এবং সরকারটা নির্বাচন করতে পারে, আর আপনি যদি জানেন 5 বছর পর আমাকে জনগণের কাছে যেতেই হবে, এটা যদি নিশ্চিত হয়, তাহলে আপনি রাজনৈতিক সঠিক ট্র্যাকে থাকতে বাধ্য এবং জনগণের কল্যাণ, জনগণের প্রত্যাশা, জনগণের সমৃদ্ধি ধারণ করতে রাজনীতি করতে বাধ্য। আমাদের সমস্যাটা হচ্ছে নির্বাচন ব্যবস্থাপনায় হস্তক্ষেপ। জনগণের রাষ্ট্র ব্যবস্থাপনায় প্রত্যক্ষ পরোক্ষ অংশগ্রহণের সুযোগটা ক্ষমতাশীল রাজনৈতিক দল, বিশেষ করে 15 বছরে আওয়ামী লীগ এটা দখল করে নেওয়ার ফলে রাজনীতির প্রতি অনীহা হয়েছে। আওয়ামী লীগ দখল করেছে বিদায় জনগণের ক্ষমতা অথবা ভোটাধিকার সব রাজনৈতিক দল সেটা করবে, এই আশঙ্কাটাও কিন্তু গণতন্ত্রের জন্য অমূলক।